জাপানে প্রধান উপদেষ্টাকে গার্ড অফ অনার। দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক, সহযোগিতা বাড়ানোর আশ্বাস ডক্টর ইউনূসের। শুধু যে অর্থনৈতিক সহযোগিতা তা না, অন্যান্য আরও যেসব ক্ষেত্র আছে, দুটো বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে যে ধরনের সহযোগিতা সম্পর্ক সচরাচর হয়ে থাকে সেরকমই হয়েছে। জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী আজ। দেশজুড়ে নানা আয়োজন। রাজনীতিতে আধিপত্য বিরোধী অবস্থানে জনপ্রিয় হয়ে ওঠেন সাবেক এই রাষ্ট্রপতি। বেসরকারি খাতে যাচ্ছে পানগাঁও কন্টেইনার টার্মিনাল। লাভজনক না হওয়ায় এমন সিদ্ধান্ত, বলছে বন্দর কর্তৃপক্ষ। কয়েক জেলায় বৃষ্টি থাকতে পারে আরো একদিন। বন্যার সংখ্যা ও বাঁধ নিয়ে আতঙ্ক বাড়ছে। রাজধানীর অলিগলিতে জলাবদ্ধতায় ভোগান্তি। এবং সিরিজ বাঁচাতে আজ পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে জয়ের আশা লিটন দাসদের। স্বাগত জানাচ্ছি এখন বাণিজ্যে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মশিউর অনিক। জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবারের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক ইতিবাচক হয়েছে। দেশটির প্রধানমন্ত্রীকে বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। স্থানীয় সময় সকাল 11:30টায় জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে গার্ড অফ অনার দেওয়া হয়। এরপর শুরু হয় বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। পরে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার জানান, দুই নেতার বৈঠক ফলপ্রসূ হয়েছে। উন্নয়ন সহযোগী জাইকার কার্যক্রম সহ দ্বিপাক্ষিক নানা বিষয়ে আলোচনা করেছেন এই দুই নেতা। এছাড়া বিভিন্ন খাতে সহযোগিতা আরও প্রসারিত করতে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবারের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। এই পর্যন্ত যতগুলো আলোচনা হয়েছে সবগুলোই নানা ইতিবাচক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। গতকাল জাইকার প্রধানের সাথে আলোচনা হয়েছে। ডিপ সি ফিশিংয়ের একটা বিষয় আলোচনা এসেছে। শুধু যে অর্থনৈতিক সহযোগিতা তা না, অন্যান্য আরও যেসব ক্ষেত্র আছে, দুটো বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে যে ধরনের সহযোগিতা সম্পর্ক সচরাচর হয়ে থাকে সেরকমই হয়েছে। আর জাপান তো আমাদের স্ট্র্যাটেজিক একটা পার্টনার হিসেবে আগে থেকেই আছে। সো আজকেও আলোচনায় সেটা জাপানের প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন। বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী আজ। 1981 সালের 30 মে চট্টগ্রামের সার্কিট হাউসে বিপদগামী কিছু সেনা সদস্যদের হাতে হত্যাকাণ্ডের শিকার হন তিনি। স্বাধীনতার পরবর্তী সময়ে রাজনীতি যখন টালমাটাল পরিস্থিতি, তখন সেনাপ্রধান থেকে রাষ্ট্রপতির দায়িত্ব নেন এই জিয়াউর রহমান। পরবর্তীতে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনে প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দেশের রাজনীতিতে জাতীয়বাদের সূচনা ও আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থানের কারণে জনপ্রিয়তার শীর্ষে ওঠেন সাবেক এই রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এ বিষয়ে আরও জানাচ্ছেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। 1971-এ মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গণতান্ত্রিক ও মানবিক মৌলিক আকাঙ্ক্ষা নিয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় ঘটলেও 75 পর্যন্ত বাংলাদেশ মুখোমুখি হয় দুর্ভিক্ষ ও গণতন্ত্রহীনতার। শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পর টালমাটাল রাজনৈতিক পরিস্থিতি সামলাতে 75-এর 7ই নভেম্বর সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার মধ্য দিয়ে আলোচনার কেন্দ্রে আসেন মেজর জিয়াউর রহমান। পরবর্তীতে 77 সালে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে চলে আসেন ক্ষমতার কেন্দ্রে। বাকশালের বিপরীতে ফিরিয়ে আনেন বহুদলীয় গণতন্ত্র। এর ঠিক বছরখানেক পর প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। যে রাজনীতি অর্থনৈতিক উন্নতি সাধন করতে পারে না, দেশের অর্থনীতির উন্নতি সাধন করতে পারে না, সে রাজনীতিতে কোনো লাভ নেই। নতুন দল গঠনের মধ্য দিয়ে দেশের মানুষকে তিনি পরিচয় করিয়ে দেন বাংলাদেশি জাতীয়তাবাদের সাথে। জোর দেন
ধর্ম, বর্ণ, গোষ্ঠী, লিঙ্গ, জাতি নির্বিশেষে দেশের সব নাগরিকের জাতীয় ঐক্যের। সাবেক প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমানের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ। জিয়াউর রহমানের জাতীয়তাবাদ নিয়ে তিনি বলেন, মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে ভারতীয় আধিপত্যবাদ প্রভাব বিস্তার করায় দেশের মানুষের মধ্যে যে শঙ্কা ও রাজনৈতিক সংকট তৈরি হয়েছিল সেটি মোকাবেলায় জাতীয়তাবাদী রাজনীতির সূচনা করেছিলেন মেজর জিয়া। আধিপত্যবাদের হাত থেকে মুক্ত করে একটি স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ প্রতিষ্ঠার জন্যই তিনি বাংলাদেশি জাতীয়তাবাদের প্রচলন করেন। একটি তিক্ষার পর ৭১ সালে আমরা একটা স্বাধীন জাতি পেয়েছি, একটি সাধারণ মানুষের সংগ্রামের ফলেই পেয়েছি। সুতরাং এটি যেন আর এই স্বাধীনতা সার্বভৌমত্ব যাতে কোনোভাবে ক্ষুণ্ণ না হয় সেজন্যই তিনি বাংলাদেশি জাতীয়তাবাদের কথা জনগণের সামনে প্রচার করেছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সাবেক অধ্যাপক ডক্টর দিলারা চৌধুরীও মনে করেন, স্বাধীনতা উত্তর সময়ে ভারতীয় আধিপত্যবাদের ছায়া দেশের রাজনীতিকে ঘিরে ধরেছিল। এর বিরুদ্ধেই মেজর জিয়া অবস্থান নেয় জনমানুষের নেতায় পরিণত হন। আমরা একটা স্বাধীন সার্বভৌম জাতি, আমরা ইন্ডিয়ার সঙ্গে বন্ধুত্ব করব, কিন্তু আমরা আধিপত্য মেনে নেব না। এই স্বপ্নটা, এটাই জিয়াউর রহমানের পলিটিক্সের মেইন, আমি বলবো যেটা বলে ক্রাক্স, কেন্দ্রবিন্দু, এবং সেটার উপর ভর করে উনি জাতীয়তাবাদের ডেফিনেশন দিয়েছেন বাংলাদেশি। তবে জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও আধিপত্যবাদী অবস্থান থেকে বিএনপি সরে আসছে কিনা সে প্রশ্নও রাখেন ডক্টর দিলারা চৌধুরী। আওয়ামী লীগের যে রাজনীতি, ইন্ডিয়াকে তোষণ করা, ইন্ডিয়ার মানে একটা প্র্যাকটিক্যালি একটা করদরাজ্য হয়ে যাওয়া, এটার বিরুদ্ধে প্রোটেস্ট করতে পারবো। এবং আমরা এই দলটা যখন সরকার গঠন করবে তখন আমরা ইন্ডিয়ান আধিপত্যর কাছ থেকে বেরিয়ে আসব। কিন্তু এখনকার যে বিএনপি, এই বিএনপিকে আমি চিনি না। বিএনপির বর্ষীয় নেতা ডক্টর খন্দকার মোশাররফের দাবি, তাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আদর্শ ও আধিপত্যবাদ বিরোধী অবস্থান ধারণ করে রাজনীতি করছেন তারা, আর সে কারণেই এখনও ষড়যন্ত্রের শিকার হচ্ছে বিএনপি। আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নেয় 1981 সালের 30 মে চট্টগ্রামের সার্কিট হাউজে বিপথগামী সেনা সদস্যের হাতে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলেও মনে করেন জ্যেষ্ঠ রাজনীতিবিদ। জিয়াউর রহমানকে প্রকৃতপক্ষে হত্যা করা হয় দেশি বিদেশি ষড়যন্ত্রের কারা ষড়যন্ত্র করেছে? যারা বাংলাদেশের ভালো চায় না, অর্থাৎ বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে বাংলাদেশকে ভালোবেসে এবং আন্তরিক দেশপ্রেম দিয়ে বাংলাদেশকে এগিয়ে না যাবে, এটা যারা পছন্দ করে নেয়। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্র, জাতীয়তাবাদ ও সাম্রাজ্যবাদ বিরোধী অবস্থান দেশের ভবিষ্যৎ রাজনীতির গতিপথ নির্ধারণে অগ্রণী ভূমিকা রাখবে বলে মনে করছেন অনেক রাজনৈতিক বিশ্লেষক। সময় এসেছিল জিয়াউর রহমান কূটনৈতিক। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করছে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, আপনার মাধ্যমে জানতে চাই, সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে কি আরও কোনো আয়োজন রেখেছে কিনা সংগঠনটি? অনেক, আপনি যেমনটি বলছিলেন যে আজকে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী 1981 সালের 30 মে তিনি চট্টগ্রামের সার্কিট হাউসে কিছু কতিপয় বিপদগামী সেনা সদস্য যারা হত্যাকাণ্ডের শিকার হন, এবং তার এই শাহাদাত বার্ষিকী উপলক্ষে প্রতি বছরেই বিএনপি বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করে, এবং তার মধ্যে প্রধান যে কর্মসূচিটি সেটি হচ্ছে এই জিয়া উদ্যান, অর্থাৎ রাজধানীর আগারগাঁয়ের জিয়া উদ্যানে তার যে সমাধিস্থল রয়েছে সেখানে শ্রদ্ধা নিবেদন করে। আমরা দেখেছি যে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা এই সমাধিস্থলে এসেছেন, যদিও গতকালকে থেকেই একটি বৈরী আবহাওয়া চলছে, সেই বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা এই সমাধিস্থলে তারা শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন। এবং শুধু এই যে তৃণমূলের বিভিন্ন নেতাকর্মীদেরকে আমরা দেখেছি সেটাই নয়, বিএনপির স্থায়ী কমিটির একাধিক সদস্যকে আমরা এখানে দেখেছি, বিএনপি এই ঢাকা মহানগরের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতাদের দেখেছি। এবং আরেকটি বিষয় আপনি যেটি জানতে চেয়েছেন, শুধু কি শ্রদ্ধা নিবেদনের পরে অন্য কোনো কর্মসূচি আছে কিনা, বিএনপি এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে শাহাদাত বার্ষিকী সেটি উপলক্ষে মূলত বেশ কয়েকদিন ধরেই তার ধারাবাহিক কর্মসূচি পালন করেছিল। এদের আলোচনা সভা রয়েছে, সেমিনার রয়েছে, সভা রয়েছে। আজকে মূলত আমরা দেখেছি যে এই জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীকে ঘিরে এই সমাধিস্থলে পরেই তারা যখন শ্রদ্ধা নিবেদন করবেন, এরপরে বিভিন্ন স্থায়ী কমিটির সদস্যদের একাধিক কর্মসূচি রয়েছে, এবং তার মধ্যে তাদের আলোচনা সভা যেমন রয়েছে, এবং
ছিন্নমূল মানুষ সহ যারা ছিন্নমূল মানুষদের খাবার বিতরণের কর্মসূচিও কিন্তু রয়েছে এবং সেটি ঢাকার বিভিন্ন পর্যায়ে তাদেরকে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে এবং বিএনপির পক্ষ থেকে এটি জানানো হয়েছে যে এই খাদ্য বিতরণ কর্মসূচি দরিদ্র মানুষের মধ্যে, ছিন্নমূল মানুষের মধ্যে সেটি আজকে তারা দিনব্যাপী চলবে। এবং কিছুক্ষণ আগে যেটি বলছিলাম, এই সমাধিস্থলের তাদের যে শ্রদ্ধা নিবেদনের পরেই মূলত আমরা দেখেছি তাদের যে কর্মসূচিগুলো সেটি রাখা হয়েছে 11টা থেকেই, কিন্তু এরপরে মানিক মে এভিনিউ রয়েছে, সুপ্রিম কোর্টের যে মাজার গেট রয়েছে সেখানে রয়েছে, অর্থাৎ ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা এই কর্মসূচিগুলোতে অংশগ্রহণ করবেন। এবং আজকে এখানে যারা এই নেতাকর্মীরা এসেছেন তারা বলছেন যে এই জিয়াউর রহমানের যে শাহাদাত বার্ষিকী সেটি তাদের জন্য একটি বার্তা। তারা যখন জিয়াউর রহমান হত্যাকাণ্ডের শিকার হন তারা সেটিকে একটি রাজনৈতিক বার্তা হিসেবে নিচ্ছেন এবং এই বর্তমান প্রেক্ষাপটকেও তারা এটির সাথে যুক্ত করে তারা বলছেন যে তাদের দলীয় প্রধান সহ বা সবার যে নিরাপত্তা হুমকি রয়েছে, যেটি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় তারা যেটি লক্ষ্য করেছিলেন সেটি আবার তাদের মধ্যে ফিরে এসেছে কিনা সেই শঙ্কা রাখছেন এবং আগামী দিনে এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করেই তারা রাজনীতি করবেন বলে বলছেন এখানকার যারা এসেছেন শ্রদ্ধা নিবেদন করতে, সাধারণ কর্মী সমর্থক তারা। এই ছিল এখন পর্যন্ত এই জিয়াউর রহমানের সমাধিস্থল থেকে সবশেষ। জিয়া উদ্যান থেকে যুক্ত ছিলেন সহকর্মী জাওয়াদ মাহমুদ, জানাচ্ছিলেন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সেখানে আয়োজিত সবশেষ তথ্য। গভীর নিম্নচাপের প্রভাবে রাজধানীতে থেমে থেমে ঝরছে বৃষ্টি, আর বৃষ্টিতে অনেক এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। সে বিষয়ে খোঁজ রাখছেন সহকর্মী জাবেদ আবদুল্লাহ, চলে যাচ্ছি তার কাছে। জাবেদ, আপনার মাধ্যমে জানতে চাই যে ঠিক কোন এলাকায় জলাবদ্ধতা বেশি এবং কি বলছে আবহাওয়া অফিস? অনেক গেল ২৪ ঘন্টায় কিন্তু থেমে থেমে নগর জুড়ে বৃষ্টিপাত হয়েছে। তার পাশাপাশি আমরা দেখেছি গত রাতের পর আজ সকাল থেকেও কিন্তু নগরীতে বৃষ্টিপাত অব্যাহত আছে। এই সময়টিতে জ্যৈষ্ঠের প্রায় শেষ লগ্ন, এই সময়টিতে বৃষ্টিপাত হয়ে থাকে। আবহাওয়াবিদদের সঙ্গে আমাদের কথা বলার সুযোগ হয়েছিল, তারা যে বিষয়টি বলছেন যে সামনে আর ২ সপ্তাহ পরে আষাঢ় মাস, বর্ষাকাল, সেই সময়ে বৃষ্টিপাত আরও বৃদ্ধি পেতে পারে। মূলত এখন যে বৃষ্টিপাত হচ্ছে সেটা হলো সাগরে গভীর নিম্নচাপের ফলে সাগরে বায়ুতাড়িত যে বাতাস, সেই বাতাসের কারণে জলোচ্ছ্বাস রয়েছে। সেই জলোচ্ছ্বাসের কারণেই মূলত ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত অব্যাহত আছে, যা আরও 1 থেকে 2 দিন অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অফিসের বরাদ্দে আমরা জানতে পেরেছি যে এখন পর্যন্ত ঢাকায় 185 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের মাইজদিকোট এলাকায়, চট্টগ্রাম বিভাগের মাইজদিকোট এলাকায় 296 মিলিমিটার। ধারণা করা হচ্ছে যে এই বৃষ্টিপাত আগামী 1 দিন আরও স্থায়ী হতে পারে। মূলত 3টি কারণে বৃষ্টিপাত নগর জুড়ে হচ্ছে। একটি অমাবস্যা, মৌসুমি ঝড় ও সাগরের সৃষ্ট গভীর যে ঘনীভূত যে নিম্নচাপ, সেই নিম্নচাপের ফলেই মূলত কিন্তু সারা দেশে বৃষ্টিপাত অব্যাহত আছে। যেহেতু বৃষ্টিপাত হচ্ছে নগরবাসীর মধ্যে একটু দুর্ভোগ তো থাকেই। এরই মধ্যে আমরা দেখেছি যে নগরী বেশ কয়েকটি এলাকায় কিন্তু যে প্রধান প্রধান সড়ক সেগুলো পানির নিচে কিন্তু এরই মধ্যে তলিয়ে গেছে এবং যার কারণে কিন্তু নগরবাসীর মধ্যে তো ভোগান্তি বিপাকে নগরবাসীরা পড়েছেনই। তার পাশাপাশি আমরা দেখেছি নগর জুড়ে মানুষ কিন্তু একদম কাকভেজা হয়ে জবুথবু অবস্থায় কিন্তু গন্তব্যস্থলে রওনা দিচ্ছেন নিজ নিজ কার্য সম্পাদন করার জন্য। যেহেতু আছে শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন, এই সময়টায় কর্মজীবী মানুষ সাধারণত বাইরে কম বের হন, কিন্তু শ্রমজীবী মানুষরা কিন্তু বাইরে বের হয়ে একরকম বিপাকে পড়েছেন। ছাতা মাথায় দিয়ে কিন্তু তাদেরকে গন্তব্যে যেতে হয়েছে। একটু যদি ভিন্ন কথা বলি সেটা হলো যে সাগরে যে 3 নং বিপদ সংকেত ছিল সেটি কিন্তু এখনো আবহাওয়া অফিস বহাল রেখেছে। একই সঙ্গে তারা বলছে দিন এবং রাতের যে তাপমাত্রা সেটি অপরিবর্তিত থাকতে পারে। এবং এই যে আপনি দেখছেন যে আকাশে, আমার পিছনে আকাশে কিন্তু আবহাওয়া অফিস বলছে যে সঞ্চালনশীল মেঘমালা রয়েছে। এই সঞ্চালনশীল মেঘমালার ফলে সিনোপটিক রেখায় কিন্তু যে বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাতের রেখা স্পষ্ট হচ্ছে, যে কারণে বৃষ্টিপাত কিন্তু হচ্ছে। তারা ধারণা করছে যে আগামী 1 থেকে 2 দিন ঢাকা সহ অন্যান্য আরও জেলায় এই ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে। যেহেতু 89 মিলিমিটার বৃষ্টিপাত হলে আবহাওয়া অফিস ভারী বর্ষণ বলে, যেহেতু 89 মিলিমিটার বেশি বৃষ্টিপাত এর মধ্যে হয়ে গেছে, তাই আবহাওয়া অফিস বলছে যে এই ভারী বৃষ্টিপাত আরও 2-1 দিন স্থায়ী হবে। অনেক এই ছিল আবহাওয়া অফিস থেকে আমার কাছে সবশেষ তথ্য। পরবর্তী সংবাদে আমরা আপনার সঙ্গে আবারও যুক্ত হব। রাজধানীর আগারগাঁও থেকে যুক্ত ছিলেন সহকর্মী জাবেদ আবদুল্লাহ, জানাচ্ছিলেন যে ভারী বর্ষণ নিম্নচাপকে কেন্দ্র করে তাতে নাগরিক জীবনের সবচাইতে যে দুর্ভোগ তার পরিস্থিতি।
এদিকে উপকূলীয় এলাকার সবশেষ পরিস্থিতি জানাতে পটুয়াখালীর কলাপাড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জসিম পারভেজ। জসিম, রাজধানীর খবর জানছিলাম, সেখানেও কিন্তু বলছেন আবহাওয়া দপ্তর 1 থেকে 2 দিন আরও বৃষ্টি থাকতে পারে, ভারী বর্ষণ বিভিন্ন জেলায়। পটুয়াখালীর পরিস্থিতি কি আপনার মাধ্যমে জানতে চাই। কে বলতেছে ভাই? আপনি জানেন যে গতকালকে উপকূলীয় অঞ্চল অতিক্রম করেছে, কিন্তু এর প্রভাব এখনো কিন্তু বিস্তার করতে শুরু করেছে। এখনো এই উপকূলীয় অঞ্চলে দমকা হাওয়া এবং গুড়ি গুড়ি বৃষ্টিপাত হচ্ছে এবং এখন জোয়ার চলছে নদী এবং সাগরে। এই জোয়ারের পানি কিন্তু বাড়ছে। তবে সুখবরটি হচ্ছে এখন কিন্তু পূবালি বাতাস না থাকায় জোয়ারের পানির তেমন একটা তীব্রতা থাকবে না এবং উচ্চতাও তেমন বাড়বে না। আমি এখন দাঁড়িয়ে আছি পটুয়াখালীর কলাপাড়া উপজেলা নীলগঞ্জ ইউনিয়নের গইয়াতলা গ্রাম। আপনি দেখতেই পাচ্ছেন আমার পিছনে যে এই বেড়িবাঁধটি, সেটি কিন্তু এখন টেলিভিশনের মাধ্যমে গত বছর অনেক প্রতিবেদন এবং লাইভ এর মাধ্যমে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষকে আমরা অবহিত করে এই রাস্তাটি সংস্কার এবং পূর্ণ মেরামত নির্মাণ করা সম্ভব হয়েছে। কিন্তু সেই নতুন রাস্তাটি, এই বেড়িবাঁধটি কিন্তু এবারের গতকালকের জোয়ারের সময় কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এখানকার যে এই গইয়াতলা গ্রামের যে এখানকার যে একটি স্লুইস গেট রয়েছে, সেই স্লুইস গেটটি কিন্তু গত 2 বছর ধরে ভঙ্গুর অবস্থায় রয়েছে, কিন্তু সেটি কিন্তু এবছর পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে, কেননা এখান থেকে পানি নিষ্কাশন হচ্ছে না। সে কারণেই কিন্তু এটি পুরোপুরি বন্ধ হয়ে রয়েছে। তো যদি এই বর্ষা মৌসুমে যদি এই উপকূলীয় অঞ্চলের এই ইউনিয়নটিতে যদি ভারী বৃষ্টিপাত হয়, তাহলে পানি নিষ্কাশনের অভাবে এখানকার যে কৃষি জমি রয়েছে সেগুলো কিন্তু প্লাবিত হওয়ার শঙ্কার কথা ব্যক্ত করেছেন এখানকার কৃষকরা। তারা বলছেন যদি শুষ্ক মৌসুমে যদি এই স্লুইস গেটটি সংস্কার করা হতো বা নির্মাণ করা হতো, তাহলে তাদের যে এখন যে শঙ্কার মধ্যে, কৃষি নিয়ে যে শঙ্কার মধ্যে কৃষকরা রয়েছে, সেটি থাকতো না। তারা আরও বলেছেন যে এখানকার যদি পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ যদি আরও সদিচ্ছার প্রমাণ দিতে পারতো, তাহলে এ মৌসুমে স্লুইস গেটটি নির্মাণ করা হতো। কিন্তু আমি পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে এই স্লুইস নির্মাণ এবং সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে লিখিতভাবে, এবং একটি প্রকল্প বাস্তবায়ন করার জন্য তারা ঢাকাকে অবহিত করেছেন। কিন্তু যদি এখানে তারা যদি বরাদ্দ পায়, তাহলে তারা এই স্লুইস গেটটি নির্মাণ করতে পারতেন। এখন বর্ষা মৌসুম চলমান রয়েছে, আর এখন যে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এই কৃষি ইউনিয়ন হিসেবে খ্যাত এই যে নীলগঞ্জ ইউনিয়ন, এখানকার যে কৃষকরা রয়েছে, তারা তাদের কৃষি জমি এবং তাদের বাড়িঘর, বিধ্বস্ত বাড়িঘর এবং গাছপালা উপরে পড়ছে, সেগুলো গুছানোর কাজে ব্যস্ত সময় পার করছে। এই ছিল আমার কাছে সবশেষ। কলাপাড়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী জসিম পারভেজ, জানাচ্ছিলেন যেই ঘূর্ণিঝড় এবং আবহাওয়ার পরিস্থিতি তার সবশেষ খবরাখবর। এদিকে এই যে নিম্নচাপ, সেই নিম্নচাপের প্রভাব কিন্তু পড়েছে রাজধানীর বাজারেও। সাপ্তাহিক এই ছুটির দিনে ক্রেতা সমাগম তাই বেশ কম। বিক্রেতারা বলছেন বৃষ্টি অব্যাহত থাকলে প্রভাব পড়বে সবজির বাজারেও। বাজারের সবশেষ খোঁজ খবর জানার জন্য যুক্ত হচ্ছে সহকর্মী মাঝার ইমনের সঙ্গে। ইমন, আপনার মাধ্যমে জানতে চাই যে রাজধানীর বাজারে নিত্য পণ্যের যে দর, তা কেমন দেখতে পাচ্ছেন এবং ক্রেতা সমাগমই বা কেমন? দিয়ে শুরু করতে চাইলে ক্রেতা সমাগম, যেহেতু টানা বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাতের ফলে ক্রেতা সমাগম গত 2-1 দিন ধরেই একেবারেই কম। আর আজকে যেহেতু সাপ্তাহিক ছুটির দিন, শুক্রবার সাধারণত সকালবেলা আমরা এর আগের শুক্রবারগুলোর যে চিত্র আমরা দেখি যে ক্রেতা সমাগমের উপস্থিতি থাকে, সকালবেলায় যে বাজারের যে বিষয়টি আছে ক্রেতারা করে রাখতে চান। তবে বৃষ্টিপাতের কারণে মূলত আজকে এই কারণ বাজারের চিত্র যেটি আমরা দেখেছি, সকালবেলা এসে ক্রেতা সমাগম তুলনামূলক কম সাপ্তাহিক ছুটির দিন। আমি যদি একটু চিত্র দেখাতে যাই, এই মুহূর্তে কারণ বাজারের যে বেচা বিক্রি রয়েছে, সবজি বাজারে রয়েছে, সবজি বাজারে বেচা বিক্রি চলছে। যেহেতু এখন একটু এই অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে না, অর্থাৎ বৃষ্টি কিছুটা কমেছে, সেই কমার সুযোগে মূলত ক্রেতারা বাজারে এসেছেন এবং তারা তাদের যে কেনাকাটা রয়েছে সেগুলো কিন্তু করছে। আমি যদি একটু কাঁচা বাজারের সবজির দাম দর জানিয়ে রাখতে চাই, সেখানে বলে রাখতে পারি যে এই বৃষ্টির মধ্যেও প্রায় প্রতিটি সবজি 50 টাকার নিচে দরে বিক্রি হচ্ছে বলা যায়, 2-1টি সবজি ছাড়া। এখানে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 40 টাকা কেজি দরে, ঢেঁড়স
পটল বিক্রি হচ্ছে 30 টাকা কেজি দরে, টমেটো, ধুন্দল এই সমস্ত সবজিগুলো রয়েছে 40 টাকা কেজি দরে। অর্থাৎ যেই টানা বৃষ্টিপাত হচ্ছে রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে, সেই বৃষ্টিপাতের প্রভাব কিন্তু রাজধানীর কাঁচা বাজারে এখনও সেভাবে পড়েনি। তবে বিক্রেতারা যেই শঙ্কা করছেন যে এই বৃষ্টিপাত যদি অব্যাহত থাকে, বাজারে যদি এই কাঁচা বাজারের যদি পণ্য সরবরাহে ঘাটতি হয়, অর্থাৎ সরবরাহ কম হয় এবং বিভিন্ন যেই তাদের যে যোগাযোগ ব্যবস্থা রয়েছে সবজি আনার ক্ষেত্রে সেই যদি সমস্যা পড়ে, সেক্ষেত্রে মূলত এই সবজির দাম বাড়তে পারে, এমনটাই তারা শঙ্কা করছেন। এছাড়া আমরা যেটি দেখেছি মাছের বাজার এবং মুরগির বাজার, আমি একটু মুরগির দাম বলে রাখতে চাই। গত সপ্তাহের তুলনায় আজকে মুরগির দাম গত এক সপ্তাহে 10 থেকে 15 টাকা কমে কিন্তু ব্রয়লার মুরগি কমেছে এবং সোনালী যে মুরগি রয়েছে সেই মুরগির দামও কিন্তু কমেছে। এবং যেটা বলছিলাম, যেহেতু এখন একটু বৃষ্টি কমেছে কারওয়ান বাজার এলাকায়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে ক্রেতার যে সমাগম সেটি কিন্তু সকালের তুলনায় কিছুটা বৃদ্ধি পেয়েছে। এবং সার্বিক যে চিত্র দেখছে কারওয়ান বাজারে, যেহেতু টানা বৃষ্টিপাত হচ্ছে, কারওয়ান বাজারের একটি বিশাল অংশ কিন্তু পানির নিচে তলিয়ে রয়েছে এখনও বলা যায়, এবং সেই জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার কারণে ক্রেতা বিক্রেতা উভয়ই কিন্তু তাদের যে কেনাকাটা, সেই কেনাকাটা কিন্তু সমস্যায় পড়েছে। সেই হিসেবে আগত ক্রেতারা বলছেন যে কারওয়ান বাজারে যারা সংশ্লিষ্ট দায়িত্বশীল রয়েছেন তারা যাতে এই জলাবদ্ধতা নিরসনে যাতে দ্রুত উদ্যোগ, তা না হলে পরবর্তীতে তাদের যেই কেনাবেচা রয়েছে সেখানে আরও ব্যাঘাত ঘটবে। সব মিলিয়ে সাপ্তাহিক ছুটির দিনে যে চিত্র দেখলাম রাজধানীর কারওয়ান বাজারের বেচা বিক্রি, বৃষ্টির কারণে যে বেচা বিক্রি কিছুটা কম ছিল সকালবেলায়, এখন যেহেতু বৃষ্টি কিছুটা বিরতি দিয়েছে, সেক্ষেত্রে ক্রেতার উপস্থিতি বেড়েছে এবং বেচা বিক্রিও কিন্তু বেড়েছে। রাজধানীর কারওয়ান বাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাঝারি মন, জানাচ্ছিলেন এই ছুটির দিনে বাজারের সবশেষ দরদামের খোঁজ খবরাখবর। এদিকে চট্টগ্রামের বাজারে এই বৃষ্টির ভেতরেও আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে বিভিন্ন মশলা ও তেলের দাম সহনীয় থাকলেও এলাচের দাম চড়া। তবে বিক্রেতারা বলছেন আশানুরূপ বিক্রি নেই মশলার। এদিকে ঈদুল আজহার আগে গরু ও খাসির দাম অপরিবর্তিত থাকলেও কমেছে মুরগির দাম। এ নিয়ে আরও জানাতে নগরের কর্ণফুলী বাজারে যুক্ত আছেন সহকর্মী ফাইসাল করিম। প্রথমে চলে যাচ্ছি ফাইসালের কাছে। ফাইসাল, আপনার মাধ্যমে জানতে চাই যে এই মশলার দাম কতটা বেড়েছে, আর সামনে তো কোরবানির ঈদ, সাথে বৃষ্টি চলছে, নিম্নচাপের প্রভাব, সব মিলে বেচা বিক্রি কেমন হচ্ছে? অনেক আমরা দেখছি যে শুক্রবারের যে বাজার থাকে প্রতিদিনের যে চিত্র, তার সাথে শুক্রবার বাজারে একটু পার্থক্য থাকে। তবে আজকে শুক্রবারে যেহেতু সকাল থেকে বৃষ্টি হচ্ছে, আমরা দেখেছি চট্টগ্রামের বিভিন্ন বাজারে ক্রেতার সংখ্যা কম আছে, যেমনটি আজকের এই কর্ণফুলী বাজারেও আমরা দেখছি। তবে মশলার যে বেচা বিক্রি কথা জিজ্ঞেস করছেন, সেটা কিন্তু আমরা দেখেছি খুচরা বাজারে যেমন কম, বিক্রেতারাই বলছেন যে খুচরা বাজারে যেমন মশলার বেচা বিক্রি আশানুরূপ নয়, তেমনি পাইকারি বাজার খাতুনগঞ্জেও একই চিত্র। আমরা এখন আছি চট্টগ্রামের কর্ণফুলী বাজারে। এখানে বিক্রেতাদের দাবি এবং কিছু কিছু ক্রেতাও আসলে বলছেন যে মশলার দাম আসলে আগের বছরগুলোর তুলনায় অনেক বেশি সহনীয় আছে এবং স্থিতিশীল আছে। বিশেষ করে এলাচের দামটা একটু বাড়তি, তবে বাকি অধিকাংশ মশলাই কিন্তু আমরা দেখছি যে সহনীয় দামে বিক্রি হচ্ছে। এলাচ কিন্তু এখানে কেজি প্রতি বিক্রি হচ্ছে ভালো মানের যেটি, সেটি 5,400 থেকে 500 টাকা, এবং কম দামি যে এলাচটা কিন্তু 4,000 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া জিরা বিক্রি হচ্ছে ভারতীয় যে জিরাটি, সেটি 630 থেকে 40 টাকায়। আফগান জিরা বিক্রি হচ্ছে 680 থেকে 700 টাকায়। গোলমরিচ দেখেছি সেটি কিন্তু 1250 টাকায় বিক্রি হচ্ছে। দারচিনি বিক্রি হচ্ছে 530 থেকে 40 টাকায়। হলুদের যে গোটা হলুদ আছে ভারতীয় যেটি, সেটি কিন্তু 250 টাকায় বিক্রি হচ্ছে। তাছাড়া দেশীয় হলুদও বিক্রি হচ্ছে 230 থেকে 40 টাকায়। এছাড়া গুঁড়া হলুদ যেটি ভালো মানের, সেটি 360 টাকায় বিক্রি হচ্ছে। মরিচের গুঁড়া 400 টাকা। শুকনা মরিচ কিন্তু বিক্রি হচ্ছে 280 থেকে 300 টাকায়। আর পেঁয়াজ, রসুন, আদা সবগুলোই সহনীয় দামে আছে। তবে রসুন কিন্তু গত সপ্তাহে কিছুটা কমে আবার এই সপ্তাহ থেকে বাড়তে শুরু করেছে। তারা বলছেন গত সপ্তাহে যে রসুনের দাম ছিল 140 টাকা, সেটি এইবার কিন্তু 160 টাকায় বিক্রি হচ্ছে। তবে বিক্রেতারা একটি কথা বলছেন যে আসলে আদা, রসুন কিংবা পেঁয়াজ এগুলো কিন্তু গত বছরের তুলনায় অনেক কম দামে বিক্রি হচ্ছে। গত বছরের কোরবানির আগে পেঁয়াজের দাম ছিল 110 টাকা, রসুন ছিল 220 টাকা, এবং আদাও কিন্তু অনেক বাড়তি দামে বিক্রি হয়েছিল 260 টাকায়। তো সেই হিসেবে এইবার কিন্তু মশলা এবং অন্যান্য যে আদা, রসুন, পেঁয়াজ বা কোরবানির আগে যে সকল নিত্য প্রয়োজনীয় পণ্য মানুষ কেনাকাটা করে থাকলে সেগুলোর দাম সহনীয় পর্যায়ে আছে। এবং তেলের দাম আমরা জিজ্ঞেস করেছিলাম, তেলও কিন্তু সহনীয় আছে। 5 লিটারের যে বোতল সেগুলো বিক্রি হচ্ছে 910 টাকায়, অর্থাৎ লিটার কিন্তু 180 টাকার 80 টাকায় বিক্রি হচ্ছে। এবং বিক্রেতারা বলছেন যে আসলে কোরবানির আগে যে ধরনের অস্থির থাকে মশলার বাজার কিংবা তেলের বাজার,
এইবার কিন্তু সেভাবে নেই এবং ক্রেতাদের সাথেও আমরা কথা বলেছি, তারা বলছেন যে আসলে এখনও পর্যন্ত মশলার বাজার স্থিতিশীল আছে এবং এটি যাতে স্থিতিশীল থাকে সেজন্য তারা যে পাইকারি বাজার আছে সেখানে যাতে বাজার মনিটরিং করা হয় কোরবানের আগে, তেমন দাবি করেছেন অনেক। এবার চলে যেতে চাই সিলেটে, সেখানে আছেন সহকর্মী সন্দীপন শুভ। শুভ, আপনার মাধ্যমে জানতে চাই যে সামনেই তো কোরবানির ঈদ এবং সেই ঈদকে কেন্দ্র করে মানুষের নিশ্চয়ই অন্যান্য সবকিছু দ্রব্যাদি কিনতে হচ্ছে, তো মাংসের বাজারের বর্তমান পরিস্থিতি কি, আবহাওয়া এবং সবকিছু বিবেচনা করে বর্তমানে ক্রেতাদের সমাগম কেমন, জানতে চাই আপনার মাধ্যমে। শুরুতে আপনাকে জানিয়ে রাখতে চাই, সকাল থেকে যদিও বৃষ্টি বিঘ্নিত আজকে সকাল, এবং এই সকালে আমরা একটি সুখবর দিতে চাই, মোরগের দাম, সব ধরনের মোরগের দাম কিন্তু অনেকটাই কমেছে। কেজি প্রতি 10 থেকে 30 টাকা পর্যন্ত মোরগের দাম নেমে এসেছে এবং খাসির দাম অপরিবর্তিত রয়েছে এবং গরুর দাম কিছু কিছু জায়গায় 10 টাকা পর্যন্ত বেড়েছে, বাকি সব জায়গায় অপরিবর্তিত রয়েছে। তো প্রথমে আমি আপনাকে ব্রয়লার মোরগের দাম জানাতে চাই। ব্রয়লার মোরগ গত সপ্তাহে আমরা যেমনটি দেখেছিলাম 170 থেকে 180 টাকায় খুচরা বাজারে বিক্রি হচ্ছিল, সেটি কিন্তু আজকের বাজারে এসে 150 টাকার পর্যন্ত নেমে গেছে, অর্থাৎ কেজি প্রতি 30 টাকা পর্যন্ত কমেছে। এবং এর পাশাপাশি যদি আমি কক মুরগের দামের কথা বলতে চাই, সেক্ষেত্রে কিন্তু কক মুরগও গত সপ্তাহে 250 থেকে 260 টাকায় বিক্রি হয়েছে, আজকের বাজারে সেটি 210 থেকে 220 টাকা বিক্রি হচ্ছে, অর্থাৎ সেটিও 20 থেকে 30 টাকা কিন্তু কেজি প্রতি কমে গেছে। এর পাশাপাশি যদি আমি অন্যান্য মুরগের কথা বলতে চাই, সেক্ষেত্রে সোনালী মুরগ, সেই সোনালী মুরগের দামও কিন্তু অনেকটাই কমেছে, যেটি গত সপ্তাহে 280 বা 290 টাকা পর্যন্ত খুচরা বাজারে বিক্রি হচ্ছিল, সেটি কিন্তু আজকের বাজারে 240 টাকায় বিক্রি হচ্ছে, কোনো কোনো জায়গায় আরও কমে বিক্রি হচ্ছে, অর্থাৎ প্রতি কেজিতে মুরগের দাম কিন্তু 10 থেকে 30 টাকায় বিক্রি হচ্ছে। এর পাশাপাশি দেশি মুরগ পাওয়া যাচ্ছে লেয়ার মুরগও, সেগুলোর দামও কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই কমে গেছে। এর পাশাপাশি যদি আমি আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রাখতে চাই, খাসির দাম, ঈদ আসলে কিন্তু যে কোনো ঈদেই কিন্তু এইসব মাংসের দাম বেড়ে যায়। তো এবার আমরা দেখলাম যে একটু বিপরীত চিত্র, দাম কিন্তু একটুও বাড়েনি, স্থিতিশীল রয়েছে। আজকে খাসির মাংস 1000 থেকে 1100 টাকায় বিক্রি হচ্ছে। আমি যে বাজারে রয়েছি, রিকাবি বাজার সহ আরও অন্যান্য বাজারেও আমরা ঘুরেছিলাম, সেই একই দামে কিন্তু তারা বিক্রি হচ্ছে, অর্থাৎ অপরিবর্তিত রয়েছে। এর পাশাপাশি যদি আমি গরুর মাংসের কথা বলি, গরুর মাংস কোনো কোনো জায়গায় মাত্র 10 টাকা পর্যন্ত বেড়েছে, কিন্তু অন্যান্য জায়গায় অপরিবর্তিত রয়েছে। এক কথায় মাংস এবং মুরগের দামে স্বস্তি রয়েছে সিলেটের বাজারগুলোতে এবং ক্রেতারা বেশ স্বাচ্ছন্দ্যে বেচা কেনাকাটা করছেন। এই ছিল আমার কাছে সিলেটের মাংসের বাজার থেকে সবশেষ। সিলেট ও চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা, জানাচ্ছিলেন বাজার পরিস্থিতির সবশেষ খবরাখবর। পানগাঁও কন্টেইনার টার্মিনাল আগামী 12 বছরের জন্য বেসরকারি খাতে ছেড়ে দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আর এর মধ্য দিয়ে যোগ্য 3টি প্রতিষ্ঠানকে আরএফপি ইস্যুর জন্য নির্বাচিত করেছে বন্দর। যে অপারেটরের দর আর প্রস্তাব সবচেয়ে ভালো হবে তারাই অভ্যন্তরীণ এই নৌ টার্মিনালটি পরিচালনা করবে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বলছে, নানা পদক্ষেপের পরও এক যুগেও টার্মিনালটি লাভজনক না হওয়ায় বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হচ্ছে। তবে ব্যবসায়ীরা বলছেন, রুটটি জনপ্রিয় করতে হলে খরচ কমানোর পাশাপাশি জাহাজের শিডিউল ঠিক রাখতে হবে। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী হাজেরা শিউলি। চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি হওয়া 70% পণ্যই যায় ঢাকা ও আশপাশের এলাকায়। সড়কপথে চাপ কমাতে নৌপথে বিকল্প রুট হিসেবে কেরানীগঞ্জের অদূরে পানগাঁও ইনল্যান্ড কন্টেনার টার্মিনালটি নির্মাণ করেছিল চট্টগ্রাম বন্দর। 2013 সালে চালু হলেও অতিরিক্ত খরচসহ নানা কারণে শুরু থেকেই পানগাঁও ব্যবহারে সাড়া দেয়নি ব্যবসায়ীরা। পরবর্তীতে টার্মিনালটি সচল করতে এই রুটে জাহাজ ভাড়া ও চার্জ কমানো সহ বিভিন্ন পদক্ষেপ নেয় বন্দর। ফলে গত 4 থেকে 5 বছরে পণ্য পরিবহন কিছুটা বাড়ে। কিন্তু 2023 সালের জুলাইয়ে পানগাঁও রুটে একটি কন্টেনার জাহাজ ডুবি এবং পণ্য খালাসে কাস্টমসের হয়রানির কারণে গেল 1.5 বছরে পণ্য পরিবহন নেমে আসে 7 থেকে 8%। চট্টগ্রাম বন্দরের তথ্য অনুযায়ী 2023 সালে এই টার্মিনালে 1.5 শতাধিক জাহাজ ভেড়ে ও কন্টেনার হ্যান্ডলিং হয় প্রায় 30,000 একক, অথচ 2024 সালে জাহাজ ভিড়েছে মাত্র 21টি আর কন্টেনার হ্যান্ডলিং হয়েছে মাত্র 2,875 একক।
এতে বন্দরের আয় প্রায় 12 কোটি টাকা থেকে কমে 3 কোটি টাকায় নেমে এসেছে। 2025-এর মে পর্যন্ত 5 মাসে জাহাজ ভিড়েছে মাত্র 8টি, আর কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে মাত্র 1044 টিউএস। এ অবস্থায় পানগাঁও টার্মিনালটি 12 বছরের জন্য বেসরকারি অপারেটর দিয়ে পরিচালনার প্রক্রিয়া শুরু করেছে চট্টগ্রাম বন্দর। এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট বা EYA যোগ্য বলে বিবেচিত 3টি প্রতিষ্ঠানকে শিগগিরই RFP ইস্যু করা হবে। সরকারের পক্ষ থেকে এখানে ট্যারিফ কমানো হয়েছিল এবং আরও অনেক সুযোগ সুবিধা দেওয়ার পরেও এটা কাঙ্ক্ষিত সুফল পাওয়া যাচ্ছে না। তো এখন এটা আমরা ইতিমধ্যে একটা EOI জারি করেছি। এটা 12 বছরের জন্য 3টা প্রতিষ্ঠান এখানে কোয়ালিফাই করেছে। এই 3টা প্রতিষ্ঠানের আমরা এখন এদের উপরে RFP ইস্যু করব, দেন তাদের মধ্য থেকে বেস্ট অপারেটরকে আমরা চুজ করব। তো এটা আমরা প্রাইভেটে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটা যেন ভাইব্রেন্ট হয়। তবে ব্যবসায়ীদের আস্থা ফেরাতে টার্মিনাল পরিচালনাকারী অপারেটরকে এই রুটে জাহাজ পরিচালনার সুযোগ দেয়া ও হ্যান্ডলিং চার্জ সহ ট্যারিফ কমানোর দাবি সংশ্লিষ্টদের। বেসরকারীকরণ হলে ডেফিনেটলি এখানে তাদের উপর অথরিটিটা যদি তাদেরকে দেওয়া হয়, তারা তাদের মতো করে তাদের স্ট্র্যাটেজি ঠিক করবে, কিভাবে তাদের ভলিউম তারা ওখানে ইনক্লুড করবে, কাস্টমারদেরকে কিভাবে অ্যাট্রাক্ট করবে, কী ধরনের সার্ভিস অফার করবে। প্রত্যেকটা অপারেটর তার নিজস্ব স্টাইলে সেখানে আগাবে। সেখানে বেসরকারীকরণের ক্ষেত্রে যেই জিনিসটাকে ফ্যাসিলিটেট করতে হবে সেটা হচ্ছে গভর্নমেন্টের যে ইনফ্লুয়েন্স বা প্রভাব ওদের উপর যদি থাকে, বিশেষ করে রেগুলেটরি প্রভাব, তাহলে হয়তো খুব বেশি এটা ফলপ্রসূ হবে না। তো ওই জায়গায় তাদেরকে তাদের মতো করে স্ট্র্যাটেজি ঠিক করা, ট্যারিফ ঠিক করার বিষয়টা যদি দিয়ে দেওয়া হয়, তাহলে একটা কম্পিটিটিভ এনভায়রনমেন্ট তৈরি করে রিডাকশনের যে বেনিফিটটা সেটা হয়তো সে কাস্টমারদেরকে দিতে পারবে। বন্দর ব্যবহারকারীরা বলছেন, বেসরকারি অপারেটর নিয়োগের ক্ষেত্রে বন্দর পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা জরুরি। ব্যবসায়ীদের চাহিদা অনুযায়ী অপারেটর উন্নত সেবা দিলে পানগাঁও বন্দর সচল করা সম্ভব। বন্দর কিন্তু অনেকদিন থেকে চেষ্টা করছিল বিভিন্নভাবেই, কিন্তু এটাকে কিন্তু ওইভাবে ফাংশনিং করতে পারছিল না, সাকসেসফুল হচ্ছিল না। তো এখন যদি বন্দর এটাকে প্রাইভেটে দিয়ে যদি এটাকে এখান থেকে যদি একটা উপার্জন করতে পারে এবং যাদেরকে দেওয়া হবে তারা যদি দক্ষভাবে এটা হ্যান্ডেল করে, তাহলে আমরা মনে হয় দুটোকেই উইন উইন সিচুয়েশন থাকবে। বছরে প্রায় 1 লাখ টিউএস কন্টেনার হ্যান্ডলিংয়ের সক্ষমতা থাকলেও বর্তমানে সক্ষমতার 92% অব্যবহৃত থাকছে পানগাঁও নৌ টার্মিনালের। হাজরা শিউলি, এখন চট্টগ্রাম। উপকূলীয় এলাকার লবণাক্ত ও পতিত জমিতে ডিবলিং পদ্ধতিতে সূর্যমুখী ফুলের চাষ করছে কৃষকেরা। কোনো প্রকার জমি প্রস্তুত ছাড়াই ডিবলিং পদ্ধতিতে চাষ করে ভালো ফলনও পাচ্ছেন অনেকেই। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফসল পাওয়ার আশা করছেন কৃষকেরা। কৃষি বিভাগ বলছে, পতিত জমিতে সূর্যমুখীর চাষ বাড়লে উৎকৃষ্ট মানের ভোজ্য তেলের চাহিদা কিছুটা হলেও পূরণ করা সম্ভব। আহসান রাজীবের প্রতিবেদনে দেখবেন বিস্তারিত। মাঠের চারিদিকে যতদূর চোখ যায় সবটাই সূর্যমুখী ফুলের সমারোহ। নয়নভিরাম এই দৃশ্য দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন অনেকেই। গত কয়েক দশক ধরেই লবণাক্ততার কারণে সাতক্ষীরার উপকূলীয় এলাকার জমিতে কমেছে চাষাবাদ। যদিও এবার প্রথমবারের মতো ডিবলিং পদ্ধতিতে সূর্যমুখী ফুলের চাষ করছেন কৃষকরা। এখানে চাষাবাদের বিশেষ কোনো সুযোগ সুবিধা নেই, তো সেহেতু এই ডিপলিং পদ্ধতিতে সূর্যমুখী চাষাবাদ করেছি পরীক্ষামূলকভাবে। এবছর লাগাইয়ে দেখতেছি যে কেমন কি হয়। তেল তো বাঙাইছি অল্প কিছু, তো খুব সুন্দর, খেতেও খুবই ভালো। সূর্যমুখী চাষ লাভজনক ও সম্ভাবনাময়, এমনকি এটি মাটির লবণাক্ততাও সহ্য করতে পারে। অন্য ফসলের চেয়ে সহজলভ্য ও উৎপাদন খরচ কম হয় উপকূলীয় এলাকার কৃষকেরা আগ্রহী হচ্ছেন সূর্যমুখী চাষে। আর অনেক মানুষ এখানে ফুল দেখতেও আসে আর ছবিও তুলে নিয়ে যায়। প্রত্যেকটা গাছেই তো ফুল আছে এবং বীজের পরিমাণ খুব বেশি হবে এবং তেলের পরিমাণটা খুব বেশি হবে গাছে। কৃষি কর্মকর্তারা জানান, লবণ সহিষ্ণু ফসল হওয়ায় ডিবলিং পদ্ধতিতে মাত্র 2 থেকে 3টি সেচ দিয়ে সূর্যমুখী চাষ সম্ভব। প্রথমবারের মতো খুলনার সাহস ইউনিয়নের সূর্যমুখীর পরীক্ষামূলক চাষ করেছে এবং এই গবেষণাটি পরিচালিত হচ্ছে পার্টনার প্রোগ্রামের অর্থায়নে।
আমরা আশা করছি এর ফলে ফসলের নিবিড়তা বা ক্রপিং ইন্টেন্সিটি বাড়বে এবং ভোজ্য তেলের চাহিদা পূরণ হবে। এখানে কৃষকগণ লবণাক্ত এরিয়ায় এই ফসলটা নির্বিঘ্নে চাষ করতে পারে, পানি সেচও তেমন প্রয়োজন হয় না এবং এতে ফলনও ভালো পায়। তবে অসুবিধা হলো তাদের বীজের প্রাপ্যতা। চলতি মৌসুমে সাতক্ষীরার ১০৭ হেক্টর জমিতে সূর্যমুখীর চাষ হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য অন্তত ৮৫ লাখ টাকা। এখন সাতক্ষীরা। কোরবানির পশু প্রস্তুতে ব্যস্ত যশোরের খামারিরা। তবে গোখাদ্যের দাম বাড়ায় পালনে খরচ কিছুটা বেড়েছে। তবে সব ঠিকঠাক থাকলে পশু কেনাবেচায় ভালো লাভের প্রত্যাশা করছেন খামারিরা। বাকিরা জানাচ্ছেন সহকর্মী রিপন হোসেন। যশোরের মনিরামপুর উপজেলার চালকিডাঙ্গা গ্রামের হাসমত-আলী কোরবানির ঈদের জন্য বাংলার বস ৫ ও জলহস্তি ২ নামে দুটি বড় আকারের গরু লালন পালন করেছেন। হাসমত-আলী ১২০০ কেজি ওজনের বাংলার বস এর দাম হাঁকাচ্ছেন ১৫ লাখ টাকা, আর ১০০০ কেজি ওজনের জলহস্তি ২ এর দাম চাচ্ছেন ১২ লাখ টাকা। প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে গরু দুটি দেখতে আসছেন ক্রেতা ও দর্শনার্থীরা। গরু সৌন্দর্য আছে, অনেক সময় ওজন হাইটের দিকে তাকায় না, গরু ভালো লেগে গেছে সৌন্দর্য। দুটোই ৪ দাঁত, জলহস্তি 2ও ৪ দাঁত, বস 5ও ৪ দাঁত। দেখলেই চোখ জুড়িয়ে যায়, অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে, আমিও আসছি দেখতে। যশোরে ছোট বড় মিলিয়ে ১৬,০০০-এর বেশি গবাদি পশুর খামার রয়েছে। গেল বছরের তুলনায় বেড়েছে গবাদি পশুর সংখ্যাও, তবে খাদ্যের দামের তুলনায় বাড়েনি পশুর দাম। কিনতেছি একরকম, খাদ্য দেওয়ার পরে ওই মনে করেন যে আমার খরচ হয়ে যাচ্ছে অতিরিক্ত, সেই পরিমাণ দাম বলতে হয় না। বিশালি দেখা যাচ্ছে আমরা কিনতেছিলাম গত বছর ৩,০০০ টাকা কাউন, এখন কিনতেছি আমরা ৬,০০০ টাকা কাউন, পৌঁছানো দিয়ে ৭,০০০ টাকা। ১ কেজি ভুসি কিনতে গেলে ৭০ টাকা কেজি। প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে পশুপালনে বিভিন্ন সময়ে খামারিদের প্রশিক্ষণ সহ ঋণ সুবিধা দেয়া হয়েছে। একই সাথে পশু হাটে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সহায়তা করা হবে। হাটে আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম থাকবে, তারা সর্বাত্মক স্বাস্থ্য সেবা দিবেন। তীব্র তাপদাহের একটা বিষয় জড়িত রয়েছে হাটগুলোতে। সাধারণত আমরা যে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যে ধরনের উন্মুক্ত হাট থাকে, সেই জায়গাটাও আমরা বিবেচনায় রাখবো যাতে পর্যাপ্ত পানি সরবরাহ সেখানে থাকে। কোরবানি ঘিরে যশোরে এবছর প্রায় ৯৬,০০০ পশুর চাহিদা রয়েছে। বিপরীতে প্রস্তুত করা হয়েছে ১,১৪,৫৭৪টি পশু। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজায় অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হয়েছে ইসরায়েল। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সবুজ সংকেত দেওয়ার পর প্রস্তাবটি পাঠানো হয়েছে হামাসের কাছে। বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছে হোয়াইট হাউস। প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটের জানিয়েছে, যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য প্রতিনিধি স্টিভ উইটকফের মধ্যস্থতায় এই প্রস্তাবটি মেনে নিয়েছে তেল আবিব। এর আগে হামাসের পক্ষ থেকে জানানো হয়, ওয়াশিংটনের কাছ থেকে তারা একটি অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব পেয়েছে। পূর্ণাঙ্গ পর্যালোচনার পর এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। বিষয়টি কার্যকর হলে গাজায় ৬০ দিন পূর্ণাঙ্গ অস্ত্রবিরতির শর্ত মেনে নেবে ইসরায়েলি প্রতিরক্ষা বিভাগ। এছাড়া জীবিত ১০ ইসরায়েলি জিম্মিকে মুক্ত করবে হামাস। বিপরীতে ১১০০ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিবে ইসরায়েল। বাজেট কমানোর অংশ হিসেবে প্রায় ৭,০০০ কর্মী ছাঁটাই করতে যাচ্ছে জাতিসংঘ। সংস্থাটির বার্ষিক $৩৭০ কোটি বাজেটের ২০% কমানোর পরিকল্পনার অংশ হিসেবে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। কর্মী ছাঁটাই কার্যকর হবে আগামী বছর ১ জানুয়ারি থেকে। মার্কিন মসনদে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তনের পরে মানবিক উন্নয়ন সংস্থাগুলোর বরাদ্দ কমিয়েছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি জাতিসংঘ থেকে সদস্যপদ প্রত্যাহারের বিষয়েও হুমকি দেওয়া হয়েছে। চলতি বছরই জাতিসংঘে ওয়াশিংটনের দেনার পরিমাণ $২৮০ কোটি। সংস্থাটির তহবিলের ২২% ও শান্তিরক্ষা মিশনের ২৭% দেয় যুক্তরাষ্ট্র। দেখছেন খেলার খবর। সিরিজ বাঁচানোর লক্ষ্যে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আজ লাহোরে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিকদের মুখোমুখি হবে লিটন দাসরা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। ৫ ম্যাচের সিরিজ নিরাপত্তার কারণ দেখিয়ে নামানো হয় ৩ ম্যাচে। এরপর প্রথম ম্যাচেই হার বাংলাদেশের। এখন তো সিরিজ বাঁচানোই দায় ফিল সিমন্সের সামনে। আর টাইগারদের প্রতিপক্ষ পাকিস্তানও নেই খুব ভালো ফর্মে, কারণ চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তাদের পারফরমেন্স ছিল বিবর্ণ। এছাড়া দলটিতে নেই বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদির মতো তারকা ক্রিকেটাররা। তবু খাবি খাচ্ছে বাংলাদেশ দল। শুক্রবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে
সিরিজের দ্বিতীয় ম্যাচ জিতলে টাইগাররা ফিরবে সিরিজ জেতার লড়াইয়ে, আর হারলে আরও একটি সিরিজ হাতছাড়া হবে লিটন দাসদের। শেষ করছি এখন বাণিজ্য, তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জাপানের প্রধান উপদেষ্টাকে গার্ড অফ অনার, বাজেট সহায়তা ও রেলের উন্নয়নে $1 বিলিয়ন দেবে টোকিও, প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক। শুধু যে অর্থনৈতিক সহযোগিতা তা না, অন্যান্য আরও যেসব ক্ষেত্র আছে, দুটো বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে যে ধরনের সহযোগিতা সম্পর্ক সচরাচর হয়ে থাকে সেরকমই হয়েছে। জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে দেশ জুড়ে নানা আয়োজন, রাজনীতিতে আধিপত্য বিরোধীর অবস্থানে জনপ্রিয় হয়ে ওঠেন সাবেক এই রাষ্ট্রপতি। কয়েক জেলায় বৃষ্টি থাকতে পারে আরও একদিন, বন্যার শঙ্কা ও বাঁধ নিয়ে আতঙ্ক বাড়ছে, রাজধানীর অলিগলিতে জলাবদ্ধতায় ভোগান্তি। বেসরকারি খাতে যাচ্ছে পানগাঁও কন্টেইনার টার্মিনাল, লাভজনক না হওয়ায় এমন সিদ্ধান্ত বলছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এবং সিরিজ বাঁচাতে আজ পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ, দ্বিতীয় ওয়ানডেতে জয়ের আশা লিটন দাসদের। এই ছিল এখন বাণিজ্যের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।